হৃদয়ের মায়াজাল পর্ব ৩৪। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। সকাল ৮টার ঘরে বসার ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো মায়া। হাঁটুতে দুহাত ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হৃদকে খুঁজল। বিছানায় হৃদকে ঘুমিয়ে থাকতে দেখে মায়া সোজা হয়ে দাঁড়ালো। হৃদকে ঘুমে রেখে মায়া নিজের শ্বশুর শাশুড়িকে খুঁজতে গিয়েছিল নিচে, কিন্তু নিচে গিয়ে যতটুকু বুঝতে পারল মায়ের শ্বশুর নিহাল খান এখনও সুফিয়া খানের রাগ ভাঙাতে সক্ষম হননি, বরং দুজনের মধ্যকার মান অভিমানের পাল্লা তখনও আগের মতোই শক্ত আর কঠিন। আজ সুফিয়া খানের ঢাকা ফেরার আগে মায়া নিজের শেষ একটা চেষ্টা করে আসলো। নিহাল খানের সঙ্গে হৃদের জায়গায় সুফিয়া খানকে পাঠাতে চেয়ে মিথ্যা বলে আসলো যে বাড়িতে নেই হৃদ। হৃদ মধ্যরাতে নিজের কোম্পানির কাজে ঢাকা ফিরে গিয়েছে, কখন ফিরবে জানা নেই। এমনটা বাড়ির সকলকেই জানালো মায়া। তবে রাদিফ যদিও সত্যটা জানে, তারপরও সে মায়ের সাথে তাল মিলিয়ে সমানে মিথ্যা বলল সুফিয়া খানকে। এমনকি সুফিয়া খান আসিফকে দেখার আগে কাজের বাহানা দিয়ে আসিফকে পাঠিয়ে দিল মুরাদপুরে জনসভার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে। আজ ১২টা নাগাদ সমাবেশে যেতে হবে নিহাল খানকে। নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ জনসম্মুখে নিহাল খানের। কাল বাদে পরশু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের সেট আপ করতে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে হৃদ। জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের ছেলেপেলেদের সেট আপের ব্যবস্থাও করিয়ে রেখেছে সে। কিন্তু এর মাঝে থানা থেকে খবর আসায় হৃদের অনুপস্থিতিতে নিহাল খান রাদিফকে পাঠাতে চাইলে পুলিশ কমিশনার নিহাল খানের সঙ্গে দেখা করার প্রস্তাব রাখেন। নির্বাচনকে সামনে রেখে কে বা কারা নিহাল খান আর হৃদের নামে মামলা করেছে, বিষয়টি কানে যেতেই সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যাবেন বলে পুলিশ কমিশনারকে জানায়। পেশায় সুফিয়া খান একজন আইনজীবী। মামলার বিষয়গুলো ওনার আয়ত্তে হবে বলেই নিহাল খানও সহমত পোষণ করল সুফিয়া খানকে সঙ্গে নিতে। আর এজন্য মূলত মায়া দৌড়ে রুমে আসলো হৃদের অবস্থান জানতে। এই মুহূর্তে হৃদের নিচে যাওয়া মানে সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না। মায়ের হৃদকে ঘুমে দেখে স্বস্তি পেল। এবার ভালোই ভালোই মায়ের শ্বশুর শাশুড়ি একত্রে বেরিয়ে গেলেই হবে। যতক্ষণ না পর্যন্ত সুফিয়া খান নিহাল খানের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মায়া হৃদকে এই ঘরে আটকে রাখবে। যদি সুফিয়া খান বা অন্য কারোর চোখে হৃদের উপস্থিতি বাড়িতে দেখে, তাহলে সুফিয়া খান কখনোই নিহাল খানের সঙ্গে যাবে না, বরং হৃদ নিজের মা বাবা দুজনকে রেখে সে একাই চলে যাবে মামলা সামলাতে। সেটা মায়া চায় না। মায়া চায় ওর শ্বশুর শাশুড়ি কাজের সূত্র হলেও দুজন একত্রে থাকুক কিছুটা সময়। এতে যদি দুজনের মান অভিমানের পাল্লা কমে আসে খানিকটা। মায়া বিছানায় শায়িত হৃদকে দেখে বন্ধ রুমের পর্দার দিকে এগিয়ে গেল। হৃদের রুমে জানালা নেই, দেয়ালের একটা পাশ কাচের তৈরি। সেখান থেকে আলো ছড়ায় ঘরে। কাচের দেয়ালে একটা দরজাও রয়েছে, যেটা ঠেলে মায়ারা বারান্দায় যাওয়া আসা করে। মায়া ঘরের আলো ছড়াতে চেয়ে পর্দা টেনে ধরেও ছেড়ে দিল। অন্ধকার রুমটা আলোকিত করলেই তো মায়ার স্বামীর ঘুম ভেঙে যাবে। তখন এই লোককে মায়া ধরে বেঁধেও রাখতে পারবে না ঘরে। কাজের ব্যস্ততায় চলে যেতে চাইবে, যেটা মায়া এই মুহূর্তে চায় না। মায়া চায় হৃদ আরও কিছুক্ষণ ঘুমাক। অন্তত মায়ের শ্বশুর শাশুড়ি যতক্ষণ না পর্যন্ত চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই লোক ঘুমাক। মায়া হাতের পর্দাটা ছেড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের উন্মুক্ত পিঠের দিকে। খানবাড়ি ভর্তি মেহমান হলেও কেউ এই সাত সকালবেলা ঘুম থেকে ওঠে না, গুটি কয়েক মানুষ ছাড়া। সামনে নির্বাচনের ব্যস্ততায় খানবাড়ির ছেলেদের সকাল সকাল বেরিয়ে যেতে হয় বলে আজকাল সুফিয়া খান, হেনা খান আর মায়ের সঙ্গে ভরে ওঠেন। কিন্তু বিগত দুদিন যাবৎ মায়ের রাতে ঘুম কম হয় বলে মায়াকে দিনেও সময় নিয়ে ঘুমাতে হয়। মায়ের রাতের জাগার কারণটা অবশ্য হৃদ নিজেই। না হৃদ নিজে ঘুমায় আর না মায়াকে রাতে ঘুমাতে দেয়। শেষ রাতে দুজন ঘুমাতে গিয়ে হৃদের এত বেলা অবধি শুয়ে থাকার কারণ।
আর নয়তো হৃদ সবসময়ের মতনই 7টা নাগাদ ঘুম থেকে উঠে যেত। অথচ অথচ সেই হৃদ বিগত দুদিন যাবৎ শত ব্যস্ততা মাথার উপর রেখেও সে দিব্যি নিদ্রা ব্যস্ত থাকে অনেক বেলা অবধি। মায়া হাতের পর্দাটা ছেড়ে এগুলো হৃদের দিকে। বলিষ্ঠ দেহে হৃদ উপর হয়ে বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে। হৃদের শক্তপোক্ত পিঠে বেশ কিছু আপত্তিকর দাগ মায়ার চোখে পড়তেই মায়া হৃদের পিঠের উপর ঝুঁকে গেল। আলতো হাতে হৃদের পিঠে স্পর্শ করে মায়া সেখানটায় ঠোঁট ছোঁয়ালো। হৃদের শরীরের স্মেল বরাবরই মায়াকে ভীষণ টানে। মায়া মন্মমুগ্ধের মতো হৃদের উন্মুক্ত পিঠের পরপর বেশ কয়েকবার ঠোঁট ছুঁয়ে উঠল উপরে। হৃদের গালে শব্দ করে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল, আমার খুব পছন্দের মানুষ আপনি নেতা সাহেব। আপনাকে পেয়ে দুনিয়াটা আমার স্বর্গ সুখের মনে হয়। আপনি শুধু আমার স্বামী নন, আমার সোলমেটও। আপনাকে ভীষণ ভালোবাসি আমি। আই লাভ ইউ আমার নেতা সাহেব। কথাটা বলেই মায়া হৃদের কানে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। খুব স্বাভাবিক ন্যায় চলে যেতে চেয়ে পিছন ঘুরতেই হৃদ দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ার চুলের বেনি টানতেই মায়া মৃদু চিৎকার করে খেই হারিয়ে পড়ল হৃদের উপর। হৃদ তৎপর করে মায়াকে টানল নিজের বাহুবেষ্টনীর ভিতরে। দুহাতে মায়াকে জাপটে জড়িয়ে ধরে মায়ের গলায় মুখ ডোবাতেই মায়া ছটফট করে উঠল নিজেকে ছাড়াতে চেয়ে। হৃদ ঘুমন্ত গলায় বিরক্তির রেশ টেনে বলল, ডোন্ট ডিস্টার্ব মি হৃদ। হৃদের ভারী আওয়াজে মায়া খানিকটা দমে যায়। শিরশির করে ওঠে মায়ার পায়ের তলপিঠ। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলে বলল, প্লিজ ছাড়ুন, যেতে দিন আমাকে। নো প্লিজ। হৃদের ভারী আওয়াজে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, ঘুমিয়েছিলাম, ভালো লাগেনি তোমার। নাও আই ওয়ান্ট ইউ ওয়ান মোর টাইম। হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হলো। তারপরও হৃদকে বাধা দিয়ে ছটফটিয়ে উঠে বলল, প্লিজ না, ছাড়ুন। আমি বারবার গোসল করতে পারবো না। আমার চুল এখনো ভেজা, শুকায়নি দেখুন। মায়ের কথায় হৃদ আগের মতোই বিরক্তি গলায় বলল, বেয়াদব মহিলা। বিবাহিত মেয়েদের বারবার গোসল করার নিয়ম আছে, এতে পাবলিক মাইন্ড করবে না। বরং তোমার গোসল না করা নিয়ে পাবলিক মাইন্ড করতে পারে, জিজ্ঞাসা করে দেখো। কথাটা বলেই হৃদ মায়ের গালে শব্দ করে চুমু খেল। পরপর মায়ের গালে ঠোঁট ছুঁয়ে গলায় নেমে যেতেই মায়া হৃদকে ফের বাধা দিয়ে বলল, আপনার যত সব ধান্দাবাজি কথা, ছাড়ুন আমাকে। সবাই আপনার জন্য নিচে অপেক্ষা করেছে, যাবেন না সেখানে? না। হৃদের হৃদের অসম্মতিতে মায়া নিজেকে ছাড়াতে চেয়ে এতক্ষণে লুকিয়ে রাখা কথাগুলো হৃদকে বলে দিয়ে বলল, কারা যেন আপনাদের নামে মামলা করেছে, সেজন্য আব্বু আম্মু থানায় যাচ্ছে, আপনি যাবেন না? মায়া সত্যিটা হৃদকে বলতে চায়নি, কিন্তু এই মুহূর্তে মায়া হৃদের সঙ্গে আটকা থাকতে চায় না বলে বাধ্য হয়ে সত্যিটা বলতে হলো। মায়ার কথা শুনে হৃদ তৎক্ষণাৎ উঠে বসলো বিরক্তিতে। রাগের চোয়াল শক্ত করে তৎক্ষণাৎ গায়ের ব্ল্যাঙ্কেটটি উড়িয়ে ফেলতে ফেলতে বলল, হারামের বাচ্চারা আর মানুষ হলো না, শেষ মুহূর্তে এসেও ক্যাচাল করতে হয়। নিষেধ করার পরও বারবার মরতে আসে আমার কাছে। ছ্যা। হৃদের মেজাজি কথায় মায়া বোকার মতন তাকিয়ে শোয়া থেকে উঠে বসলো। হৃদ খালি গায়ে ট্রাউজার প্যান্ট পরে ওয়াশরুমের দিকে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, আমার কাপড় বের করো হৃদ, কুইক। মায়া হৃদের পেছন ডেকে বলল, আপনি গোসল করবেন না? হৃদ চলে যেতে চেয়েও পেছন ঘুরে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কয়বার গোসল করব? একবার তো করলাম। মায়া সরলভাবে বলল, আপনার তো সকালে গোসল করার অভ্যাস আছে, তাই বললাম আর কি। মায়ের কথায় হৃদ সামনে ঘুরে যেতে যেতে সোজাসাপটা উত্তরে বলল, সকালে গোসল রাতের করা শেষ। সকালের গোসল রাতে করা শেষ। সকালে আমি ভার্জিন, সেজন্য গোসল নট অ্যালাউ। হৃদের কথায় মায়া মুখ বাঁকালো। এত কিছু করেও মানুষ ভার্জিন কিভাবে হয়, আজব। হৃদ ওয়াশরুমে ঢুকতেই মায়া অগোছালো বিছানা গোছালো। হৃদের জন্য সাদা পাঞ্জাবি নামিয়ে রাখলো। এর মাঝে মায়ের শ্বশুর শাশুড়ির অবস্থান জানতে দৌড়ে একবার নিচে গিয়ে দেখতে পেল সুফিয়া খান আর নিহাল খান ততক্ষণে সবে প্রস্তুতি নিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। তাদের আরও 15 থেকে 20 মিনিট সময় লাগবে বের হতে। ততক্ষণে হৃদও নিশ্চয়ই ফ্রেশ হয়ে নিচে চলে আসবে। মা বাবার সঙ্গে হৃদের অনায়াসেই দেখা হয়ে যাবে।
তখন আর সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না। চিন্তিত মায়া কি করবে ভেবে না পেয়ে পুনরায় তাড়াহুড়ো করে রুমে আসলো হৃদকে আটকাতে। ততক্ষণে হৃদ ফ্রেশ হয়ে গায়ে পাঞ্জাবি জড়িয়েছে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে চুল সেট আপ করে শরীরে পারফিউম মাখতেই মায়াকে দেখলো তাড়াহুড়ো করে রুমে ঢুকতে। হৃদ আয়না দিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল, কি সমস্যা? এইভাবে দৌড়াদৌড়ি করছো কেন? চিন্তিত মায়া হৃদের দিকে এগিয়ে গেল। যেভাবেই হোক হৃদকে 20 মিনিট রুমে আটকে রাখতে চায় সে, কিন্তু কিভাবে কি করবে বুঝতে না পেরে মায়া হৃদের পেটের কাছটার পাঞ্জাবির মুঠোয় চেপে মিনমিন করে বাহানা বানিয়ে বলল, আমার না আপনার প্রতি খুব প্রেম প্রেম পাচ্ছে। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে মায়ের মুঠোয় চেপে ধরা হাতটার দিকে তাকালো। একটু আগেই তো এই নারী তার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে ছটফট করছিল, আর এখন হুট করেই তার প্রেম প্রেম পাচ্ছে। এত ভদ্র মহিলা তো এই নারী না। হৃদ অবিশ্বাস্য গলায় মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার প্রেম প্রেম পাওয়ার পিছনের কাহিনী কি ম্যাডাম? সহজে ধরা দেওয়ার মানুষ তো আপনি না। মতলব বলুন। কোনো মতলব নেই, সত্যি বলছি। আপনাকে দেখলেই আমার প্রেম প্রেম পাই শুধু। আপনি তো আমার স্বামী, তাই আমার হক আছে আপনার প্রতি ভালোবাসা দেখানোর। মায়ের কথায় হৃদ গলল না, বরং আগের ন্যায় বলল, ওকে ম্যাডাম, কোনো সমস্যা নেই। মনকে আপাতত তালা মারুন। আপনার হক তোলা রইল 2 দিনের জন্য। নির্বাচন শেষে আপনাকে নিয়ে দেশ ছাড়বো আমি। তখন আপনার সব ধরনের হক মনোযোগ সহকারে আদায় করব আমি। তারপরও এখন না, আমার সময় নেই। মায়া হৃদের দেশ ছাড়ার কথাটা তেমন লক্ষ্য করেনি হৃদকে আটকানোর চিন্তায়। হৃদ মায়াকে ফিরিয়ে দিতেই মায়া ফের হৃদের পাঞ্জাবি মুঠোয় চাপলো। হৃদকে আটকাতে চেয়ে নতুন ফোন দিয়ে মিনমিন করে বলল, তাহলে আমি আপনার সাথে যাব, আমাকে নিয়ে চলুন। হৃদ খানিকটা বিরক্ত হলো মায়ের উপর। নির্বাচনের শেষ সময়টায় খুব ব্যস্ততা যায় হৃদের। ব্যস্ততায় হৃদ কোথা থেকে কোথায় যাবে সেটা হৃদ নিজেও জানে না। নির্বাচনের আগে হৃদের এই 2 দিন বাড়ি ফেরা পর্যন্ত হবে না, সেখানে হৃদ মায়াকে নিয়ে কোথায় যাবে সে? হৃদ মায়ের কথায় খানিকটা বিরক্ত গলায় বলল, হৃদ, আমি সমাবেশে যাচ্ছি। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো মায়ার। মিনমিন সুরে বলল, তাহলে আমিও যাব আপনার সাথে। হৃদ মায়ের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, মেজাজ খারাপ করবে না হৃদ, আমি সমাবেশে যাচ্ছি। আর সমাবেশে মেয়েরা যায় না, জেদ করবে না। কথাটা বলি হৃদ মায়ের হাত পাঞ্জাবি থেকে ছাড়িয়ে সামনে হাঁটতে চাইলে মায়া পুনরায় হৃদের পাঞ্জাবি টেনে ধরতে ধরতে বলল, আমাকে না নিয়ে গেলে আমি আপনাকে ভোট দেব না কিন্তু। তোমার ওই একটা ভোট লাগবে না আমার, সরো। মায়া ফের হৃদের পথ আটকে দাঁড়ালো। 2 হাতের মুঠোয় হৃদের পাঞ্জাবি চেপে বলল, একটা ভোট কেন, আমি, জুই, আরিফ ভাই, আমরা কেউ আপনাকে ভোট দেব না কিন্তু। হৃদ বিরক্তিতে হৃদ বিরক্তি ঝেড়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভোটাধিকার হয়েছে, ভোটাধিকার হতে হবে কেন? আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জাল ভোট দেব। হৃদ মায়ের কপালে টোকা দিতে দিতে বলল, এমন নাবালিকা নাগরিকের ভোট কেন্দ্রে পৌঁছাবে না ম্যাডাম। আগে বড় হন, তারপর ভোট দিতে আইসেন। সরেন এখন, রাস্তা দিন। হৃদ চলে যেতে চাইলে মায়া আবারও হৃদের পাঞ্জাবি টেনে বাহানা বানিয়ে বলল, শুনুন না প্লিজ, আমার সত্যি সত্যি আপনার প্রতি ভীষণ প্রেম পাচ্ছে। আপনি আমাকে না নিয়ে যান, অন্তত একটু সময় তো দিয়ে যাবেন প্লিজ। বেশি না, একটু রোমান্স করবো আপনার সাথে, প্রমিস। মায়ের কথায় হৃদের দৃষ্টি গাঢ় হলো অবিশ্বাসে। যে মেয়ে ধরলে শুধু পালায় যে মেয়ে ধরলে শুধু পালাই পালাই করে, সে মেয়ে স্বেচ্ছায় বারবার রোমাঞ্চের প্রস্তাব দিচ্ছে হৃদের কাছে, বিষয়টা আসলেই সন্দেহজনক। হৃদ মায়ের দিকে সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, মতিগতি তো ভালো না, কি চলে মাথায়? হুম, আপনি চলেন শুধু, তাই? হুম, বিশ্বাস তো হচ্ছে না। আমি যাই করি আপনি খালি সন্দেহ করেন, ভালোবাসেন না। আপনি বসুন, আমি রোমান্স করব, তাহলেই আপনার বিশ্বাস হবে। বসুন। সামনে থেকে বইয়ের রোমান্সের প্রস্তাব পেয়ে হৃদ অবিশ্বাস্যে বিছানায় বসলো। মায়া বসলো মায়া সরি বিছানায় বসলো বলতে মায়া নিজেই ঠেলে হৃদকে বিছানায় বসালো।
হৃদ তখনও সন্দেহপূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে। বউ তার কি রোমান্স করবে এক মুহূর্তের জন্য হৃদও দেখতে চায়। একটু আগেই তো হৃদ এই নারীর কাছে একটু আগেই তো হৃদ এই নারীকে কাছে টানতে চেয়েছিল। তখন কতই না তালবাহানা করে হৃদের থেকে নিজেকে ছাড়ালো। আর এখন হৃদ চলে যেতে চাচ্ছে, সেখানে এই নারী নিজের থেকে হৃদের পথ আটকে দাঁড়াচ্ছে বারবার রোমান্সের প্রস্তাব দিয়ে। মানে বিষয়টা আসলেই সন্দেহজনক হৃদের কাছে। মায়া হৃদকে বিছানায় বসিয়ে গায়ের ওড়নাটা খুলে মাথায় হিজাবের মতো গোল করে বেঁধে নিতেই হৃদ সন্ধিহান দৃষ্টিতে মায়ের কার্যক্রম লক্ষ্য করে বলল, কি ব্যাপার, রোমান্স করতে কাপড় খুলতে হয়? কি ব্যাপার, রোমান্স করতে কাপড় খুলতে হয়? তুমি বাঁধছো কেন? মায়া হৃদের কথার তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে বলল, রোমান্স রোমান্স করতে আগে আমাকে সতেজ হতে হবে। আমি এখন শুকিয়ে আছি। আমার বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। নিচে যাব ঠান্ডা পানি পান করতে। ফিরে ফিরে আসবো 1 মিনিটের ভিতরে। তারপর দুজনের ওড়াধরা রোমান্স চলবে। আপনি বসুন, আমি আসছি। কেমন ভণ্ডামি করো আমার সাথে? এই রুমে ফ্রিজ আছে, সেখানে ঠান্ডা পানি পাবে তুমি। নিচে যেতে হবে না। হৃদের হৃদের কপাট রাগে মায়া হৃদকে তেল মারার মতন করে বলল, আপনি বড্ড অধৈর্য, কিচ্ছু বোঝেন না। আপনার জন্য বিশেষ রোমান্সের সারপ্রাইজ আছে। আমি নিচে না গেলে হবে না। আপনি বসুন, আমি ফিরে এসে রোম্যান্স করব। খবরদার কোথাও যাবেন না কিন্তু। আমি এক্ষুনি আসছি। মায়া আসছি বলে হৃদকে রুমে বসিয়ে রেখে উধাও হয়ে গেল। মায়া 1 মিনিটে ফিরে আসার কথা বলে হৃদকে প্রায় 40 মিনিটের ঊর্ধ্বে বসিয়ে রাখলো রোম্যান্সের আশা দিয়ে। হৃদ অবশেষে অধৈর্যের মতন উঠে দাঁড়ালো। সে খুব করে বুঝেছে সে খুব করে বুঝতে পারছে তার বউ ভণ্ডামি করেছে তার সাথে, রোম্যান্সের কথা বলে ধোঁকা দিয়েছে। কিন্তু হৃদ জানে না মায়া এই কাজটা কেন করলো। হৃদ রেগেমেগে নিচে নামতেই মায়াকে দেখতে পেল বসার ঘরে হেনা খান আর নিজের মা রেহেনা বেগম কেটরাইতে তুলে নাস্তা দিচ্ছে। মায়া যে হৃদকে রুমে বসিয়ে এসেছে সেই খবর মায়ার নেই। সে দিব্যি হেনা খান আর রেহেনা বেগমকে নাস্তা দিতে ব্যস্ত। মায়া নাস্তার প্লেট রেখে খালি ট্রে নিয়ে চলে যেতে গিয়ে ক্রসিং পথে হৃদের দেখা পেতেই মায়া হৃদকে দেখে আশ্চর্য হওয়ার মতন করে বলল, সে কি, আপনি এখনো যাননি? এতক্ষণ রুমে কি করছিলেন? মায়ের কথায় হৃদ দাঁতে দাঁত পিষল। হেনা খানের সঙ্গে রেহেনা বেগমও মায়ের কথায় হৃদের দিকে তাকালো। হৃদ হেনা খান আর রেহেনা বেগমকে একত্রে দেখে মায়াকে কিছুই বলল না, বরং দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে কটমট করলো। মায়া মায়া এড়িয়ে মায়াকে এড়িয়ে হৃদ চলে যেতেই মায়ের ঠোঁট উল্টালো। মূলত মায়ের সত্যি মনে ছিল না সে হৃদকে রুমে বসিয়ে এসেছিল। ব্যস্ততায় হৃদের কথা ভুলে বসেছিল মায়া। তাছাড়া তখন মায়া নিচে নেমে সোফিয়া খানকে দেখল নিহাল খানের সঙ্গে বেরিয়ে যেতে। মায়ার মিশন সাকসেসফুল হওয়ায় মায়ার রুমে ফেরেনি, বরং নিচে থেকে যায়। মায়ার মিশন সাকসেসফুল না হলেও মায়া আর দ্বিতীয়বার রুমে ফিরে যেত না। হৃদকে আটকানোর জন্য তখন মায়া রোমান্সের মিথ্যা বাহানা বানিয়েছিল। হৃদ রাগে চোয়াল শক্ত করে পার্কিং এরিয়াতে যেতেই আয়নের দেখা পেল রাদিফের সঙ্গে আয়নও জানতো হৃদ বাড়িতে আছে সেটা। সেজন্য মূলত ওরা দুজন হৃদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হৃদ আশেপাশে আসিফকে না দেখে হাঁক ছেড়ে ডাকলো আসিফকে। আসিফ, কই তুই? গাড়ি বের কর। হৃদের গলা কানে যেতেই কিছু দূরে দাঁড়িয়ে থাকা রাদিফ পার্কিংয়ের দিকে দৌড়ে যেতে যেতে বলল, ভাই, আসিফ ভাইকে মুরাদপুর পাঠানো হয়েছে। তোমাকে কল দিয়েছিল আসিফ ভাই, কিন্তু তোমার ফোন বন্ধ থাকায় বলে যেতে পারেনি। রাদিফের কথায় হৃদ উত্তর করল না। 2 রাত ধরে হৃদ ইচ্ছাকৃতভাবেই নিজের ফোনের সঙ্গে মায়ের ফোনটাও বন্ধ করে রাখে, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। বউকে নিয়ে একান্ত সময়ে কারোর ডিস্টারবেন্স পছন্দ না বলে সে এমনটা করে। রাদিফের গাড়ি বের করার মধ্য দিয়ে দুজন বডিগার্ড এগিয়ে আসে। রাদিফ তাদের গাড়ি বের করতে বলে সে পার্কিংয়ের দিকে দাঁড়ালো। হৃদ গাড়ির উদ্দেশ্যে কিছুটা দূরে দাঁড়াতেই আয়ন হৃদের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে তীক্ষ্ণ গলায় বলল, কি ব্যাপার ভাই, আজকাল তোর ফোন বন্ধ থাকে কেন? তুই তো ফোন বন্ধ রাখার মানুষ না।
কল কত কল করে তোকে পেলাম না কেন? কাহিনী কি বলতো? হুম, কোনো কাহিনী নেই। প্রয়োজনে ফোন বন্ধ রেখেছিলাম, ব্যাস। এবার সর সামনে থেকে। আয়ন সরল না। আয়ন সরল না, বরং এক হাতে হৃদের কাঁধ চেপে অপর হাতে হৃদের গলায় থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা চট করে টেনে ফেলতে ফেলতে বলল, সরা যাবে না ভাই, বরং তোর গলায় থাকা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানোর রহস্য উদ্ঘাটন করতে হবে, বুঝলি? গলায় এসব লাগিয়ে ঘুরিস কেন বলতো? বউ কামড়ায় সেজন্য। হৃদ বিরক্তির সহিত আয়নের হাতটা ঝাঁকিয়ে নিজের কাঁধ থেকে ফেলে আয়নকে ঠেলে দূরে সরাতে সরাতে বলল, সর সামনে থেকে। মেয়ে মানুষের মতো ঘেঁষাঘেঁষি করবি না, দূরে যা। একটু পানি খেয়ে নিতে হয় বুঝছেন, নাইলে গলা শুকিয়ে যায়। আয়ন হৃদের আয়ন হৃদের রাগে পাত্তা না দিয়ে বরং হাতে ওয়ান টাইম ব্যান্ডেজটা পুনরায় হৃদের গলায় চেপে লাগাতে লাগাতে বলল, সে তুই যতই ব্যান্ডেজ লাগিয়ে ঘুরিস না কেন, আমার আগে বাবা হতে পারবি না, বুঝলি? তোর মেয়ের জামাই তো আমার ছেলেই হবে। এখন তুই যদি চাস বিয়ে বিয়ে একটু ঘেঁষাঘেঁষি কোলাকুলি করবে, তাহলে আয়, আমার বুকে আয়, ভবিষ্যৎ বেআই সাহেব। কথা বলে আয়ন হৃদকে দুহাতে জাপটে জড়িয়ে ধরতে হৃদ বিরক্তিতে ঠেলে আয়নকে সরাতে সরাতে মেজাজ দেখিয়ে বলল, আয়ন ছাড়, মায়া মানুষের মতো ঘেঁষাঘেঁষির স্বভাব তোর গেল না, ছাড়। প্রথমে মায়া আর এখন আয়নের কাণ্ডে পরপর দুবার হৃদের মেজাজ চটে গেল। হৃদ রাগের তোপে আয়নকে ঠেলে সরিয়ে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির দিকে। ড্রাইভার গাড়ি বের করতেই হৃদ পিছনের সিটে উঠে বসলো। রাদিফ ড্রাইভারের সঙ্গে বসতেই আয়ন দৌড়ে এসে হৃদের সঙ্গে পেছনের সিটে বসলো দুষ্টু হেসে। গন্তব্য সকলের একই। চলন্ত গাড়িতে রাদিফ বলল, ভাই, থানা থেকে কল এসেছিল, কারা যেন মামলা। রাদিফের কথা শেষ করার আগেই হৃদ বলল, জানি বিষয়টা। হৃদ এসব বিষয়ে জানবে সেটা রাদিফ আগেই বুঝতে পেরেছিল। কোনো কিছু ঘটার আগে সেই খবর কোথা থেকে যেন হৃদের কাছে আগে আগে পৌঁছে যায়। অবশ্য হৃদের নেটওয়ার্ক বিশাল বড় বলেই সব কিছুর খবর দ্রুত হৃদের কানে পৌঁছায়। তাই রাদিফ হৃদের কাছে মামলা দাখিলকারীর তথ্য চেয়ে বলল, এই অসময়ে মামলাটা কারা দাখিল করেছে ভাই? নাদিমের বাবা জামাল চেয়ারম্যান। হৃদের কথা শুনে কপাল কুঁচকে এলো রাদিফের। অবিশ্বাস্য গলায় হৃদকে শুধিয়ে বলল, ভাবির সঙ্গে যে পরিবারের ছেলের বিয়ের কথা হয়েছিল, ওই পরিবার থেকে মামলা করা হয়েছে। নিশ্চুপ হৃদকে আরো গম্ভীর মুখে বসে থাকতে দেখে রাদিফ সাহস করে হৃদকে আর কোনো প্রশ্ন করল না, বরং হৃদের নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিল। সবচেয়ে বড় কথা হলো, হৃদ যেহেতু এই বিষয়টা জানে, তার মানে অবশ্যই এই বিষয়ের সমাধানে এমনিতেই হয়ে যাবে। হৃদ খান মানেই সকল সমস্যার সমাধান, সকল সমস্যার একমাত্র সমাধান। হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয় প্লট চেঞ্জ হয়েছে, দেখি সামনে পড়ে। আমার নতুন করে সম্পর্কে জড়াতে ইচ্ছে করছে না, আমাকে ফিরিয়ে দিলে বেশি কষ্ট পাবেন রাফা। থমথমে মুখে কথাটি বলে, এখানে মনে হয় আপনাকে হবে, হ্যাঁ, ভুল লিখছে লেখিকা একটু। আমার নতুন করে সম্পর্কে জড়াতে ইচ্ছে করছে না, আপনাকে ফিরিয়ে দিলে বেশি কষ্ট পাবেন রাফা। থমথমে মুখে কথাটি বলে নাদিম রাফার দিকে তাকালো। নত মস্তিষ্কের রাফা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাতে চাইল, কিন্তু চোখের অশ্রুকণায় বারবার গাল ভেজে উঠছিল বলে রাফা আনাড়ি হাতে বারবার নিজের গাল মোছে। নাদিমের সামনে নিজেকে আর দুর্বল দেখাতে চায় না রাফা। অনেক তো ভালোবাসার পিছনে ছুটে আত্মসম্মান খোয়াতে হলো রাফাকে। এবার না হয় ভালোবাসার পিছু ছাড়লো সে। যে চলে যেতে চায় তাকে কি বেঁধে রাখা যায়? যায় না। রাফাও আর নাদিম নামক মানুষটার পেছনে ছুটবে না। নত মস্তিষ্কের রাফা নিজের গাল মুছতে মুছতে খানিকটা শক্ত হতে চেয়ে নাদিমকে বলল, আপনার যাওয়ার হলে আপনি চলে যেতে পারেন, আমি কষ্ট পাবো না। রাফার রাফার কথায় নাদিম অনুতপ্ত হলো। সে জানে রাফা কতটা চায় তাকে, কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি চায় সে মায়াকে। মায়া নাদিমের বাল্যকালের ভালোবাসা, যাকে ভোলা এত সহজ নয়।
নাদিম জানে ভালোবাসার মানুষকে হারানো কতটা বেদনাদায়ক। সেজন্য নাদিম রাফাকে ফিরিয়ে দিতে অপরাধ বোধে ভুগছে। এই রাফা তার বিপদের দিশেহারা হয়েছিল। সেদিন হৃদ খান সেদিন হৃদ খান নাদিমকে যখন রক্তাক্ত অবস্থায় রেস্টুরেন্টে ফেলে যায়, তখন এই রাফা নামক মেয়েটি তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, তার পাশে থেকেছে। রাফার মা বাবার থেকে টাকা নিয়ে তার চিকিৎসা করেছে, দিনরাত সেবা করেছে। খুব কাছ থেকে নাদিম রাফাকে দেখেছে। মেয়েটা আপন মানুষের প্রতি খুব যত্নশীল। শুধু একটা মিথ্যা বিয়ের পেছনে পড়ে নাদিমকে মনে মনে নিজের স্বামী ভেবে গ্রহণ করে বসে আছে। সেজন্য নাদিম বিগত দিনে খুব করে চেয়েছিল রাফার ভুল ভাঙাতে, রাফাকে বোঝাতে রাফা মিথ্যা একটা সম্পর্কের পেছনে ছুটছে। সেজন্যই তো নাদিম টানা 3 দিন চিকিৎসার পর সে আর রাফার পরিবারের থেকে বিদায় নিয়ে আশুগঞ্জ ফিরে যায়। মানে এখানে হচ্ছে যে সেজন্যই তো নাদিম টানা 3 দিন চিকিৎসার পর সে আর রাফার পরিবারের থেকে বিদায় নিয়ে আশুগঞ্জ ফিরে যাচ্ছে। রাফার পরিবারের থেকে বিদায় নিছে। ওকে। 10 দিন পর পুনরায় চট্টগ্রামে ফিরে আসে হৃদ খানের ডাকে। বলতে গেলে নাদিম স্বেচ্ছায় চট্টগ্রামে আসে হৃদ খানের সঙ্গে দেখা করতে, নাদিমের বাবার হয়ে ক্ষমা চাইতে। নাদিম শুনেছে নাদিমের বাবা একবার খান পরিবারের ছোট ছেলে রাদিফ খানের উপর মানুষ দিয়ে হামলা করিয়েছে, আবার হৃদ খান ও নিহাল খানের নামে মামলা করেছে এর মাঝে। সেজন্য নাদিম বাবার হয়ে ক্ষমা চেয়ে মামলাগুলো তুলে নিতে এসেছে। বিগত দিনে চট্টগ্রামে থেকে নাদিমের অভিজ্ঞতায় এতটাই বুঝেছে যে হৃদ খান ও তার পরিবার কোনো সাধারণ পরিবার নয়। হৃদ খানের পরিবারের সঙ্গে টক্কর নিয়ে নাদিমের বাবা বোকামি করেছে, সেটা বুঝি নাদিম আগ বাড়িয়ে সবকিছু শেষ করতে এসেছে। অবশ্য হৃদ খানের সঙ্গে দেখা করে বিষয়টা অনেকটাই মীমাংসার পথে এসেছে। থানার মামলাগুলো নাদিম তুলেও নিয়েছে। ব্যক্তিগতভাবে নিহাল খানের কাছে ক্ষমাও চেয়েছে নাদিম। তারপরও পরিশেষে রাফার সঙ্গে শেষ বিদায় নিতে এসেছিল সে। কিন্তু নাদিমের রাফার জন্য মনে ভালোবাসা না থাকলেও বেশ মায়া জন্মেছে বিগত দিনে। সেই মায়ার টানে রাফাকে ফিরিয়ে দিতে গিয়েও কোথাও যেন একটা আটকা পড়ে যাচ্ছে নাদিম। মানুষ বলে ভালোবাসা না থাকলে মানুষ মায়ায় পড়ে ভালোবাসা না থাকলে মায়ায় পড়ে সংসার করে। কিন্তু একবার মায়া চলে গেলে মানুষ 36 বছরের সংসার ছাড়তেও দ্বিধা করে না। মায়া হচ্ছে এক ভয়ঙ্কর জিনিস। মানুষ মায়ায় জড়িয়ে গেলে নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায়। নাদিমের সঙ্গে আপাতত তাই হচ্ছে। মায়াকে সে ভালোবাসে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে রাফার বেশ কিছুদিন যাবৎ রাফার প্রতি বেশ মায়ার টান অনুভব করছে, যার জন্য রাফাকে ছেড়ে দিতেও পারছে না। তার মন সায় দিচ্ছে না এটা করতে। এই মুহূর্তে নাদিমের কি করা উচিত বুঝতে না পেরে গভীর শ্বাস টানলো নিজের মাঝে। ধীর স্থিরভাবে বলল, আমার আমেরিকায় যাওয়ার ভিসা বাতিল হয়ে গেছে রাফা। ভিসা বাতিলের পিছনে অবদান অবশ্যই আপনার দুলাভাই হৃদ খানের। আমাদের পারিবারিক ব্যবসায় তিনি প্রশাসনিক নোটিশ দিয়ে বন্ধ করে রেখেছেন। বলতে পারেন হৃদ খান তার সর্বোচ্চ ক্ষমতা দেখিয়েছেন তার বউকে বিয়ে করতে চাওয়ার অপরাধে। আমার পরিবার খুব বিপদে আছে। আমরা পথে বসে যাব যদি হৃদ খান আমাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ না দেন। যদিও আমাকে আসিফ ভাই আশ্বস্ত করেছেন তিনি হৃদ খানের সঙ্গে এই বিষয়ে কথা বলে আমাদের ব্যবসা বাণিজ্যের নোটিশগুলো তুলে নেবেন। তারপরও আমাদের এই দুঃখের নড়বড়ে অবস্থায় আপনাকে নিয়ে কোথায় রাখবো রাফা? আপনি পারবেন আমাদের সাথে মানিয়ে নিতে? নাদিমের কথায় রাফার মনে এক বিশাল আশার আলো জাগলো। অশ্রু ভেজা সিক্ত নয়নে তাকালো নাদিমের দিকে, ভেজা গলায় বলল, আমাকে আপনার দুর্বল মানসিকতার মেয়ে মনে হয় আমাকে আপনার দুর্বল মানসিকতার মেয়ে মনে হয় যে অভাব দেখে পালিয়ে যাব? আপনি ভীষণ সাহসী একটা মেয়ে, সেটা আমি জানি রাফা। আপনার সাহসিকতা আমি নিজেও দেখেছি আপনার বান্ধবীকে ঘিরে। আপনি সাহসী বলেই যে আমি আপনাকে ঠকাবো বিষয়টা এমন নয়। আমার কর্তব্য আপনাকে একটা উত্তম ভবিষ্যৎ দেওয়ার, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই। সেজন্য আমি আপনাকে আমার অবস্থাটা অবগত করছি। আপনি পারবেন আমার সঙ্গে মানিয়ে? নাদিমের কথা শেষ হওয়ার আগেই রাফা উত্তর দিয়ে বলল,
পারবো। নাদিম নিষ্ক্রিয় চোখ তুলে তাকালো রাফার দিকে। কান্নাকাটি করে রাফা চোখ মুখ ফুলিয়ে রেখেছে। নাদিম রাফার মুখোমুখি টেবিলে বসে একটা রেস্টুরেন্টে। নাদিম অল্প হেসে পাশ থেকে টিস্যু নিয়ে রাফার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনাকে কাঁদলে সুন্দর দেখায় না রাফা। এরপর থেকে আমার সামনে আর কাঁদবেন না। নিন। রাফা হাত বাড়িয়ে টিস্যুটি নিল, কিন্তু নাদিমের কথায় কিছু বলল না। দুজনের মধ্যকার এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি, তাই রাফাও চট করে কিছু বলতে পারল না। নাদিম রাফাকে উত্তর করতে না দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আসিফ ভাই আপনাকে অনেক পছন্দ করেন রাফা। বলতে পারেন একতরফা ভালোবাসেন উনি আপনাকে। আপনাকে ভালো রাখার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। ওনার সঙ্গে আজ সকালে আমার দেখা হয়েছিল। উনি আপনাকে নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন। সাথে আমাকে বলেছেন সারা জীবন আপনাকে আগলে রাখতে। এমনকি আপনার মঙ্গলের কথা চিন্তা করে উনি আমার হয়ে রিদ খানের কাছে সুপারিশ করেছেন। এমন একটা মানুষকে রেখে আপনি আমার প্রেমে পড়লেন কিভাবে রাফা? আসিফ ভাই কিন্তু আপনাকে ভালো রাখতো। এসব কথার উত্তর আমার কাছে নেই। কখন কিভাবে আপনাকে মন থেকে গ্রহণ করেছি সেই উত্তর আমি নিজেও দিতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, আমি আসিফ ভাইকে ঠকাইনি। ওনার সাথে আমার কখনো প্রেম ছিল না, আর না কখনো ওয়াদাবদ্ধ ছিলাম বিয়ে করব বলে। উনি ওনার পছন্দের বিষয়টা আমার অবধি কখনো আনেননি। আমি বুঝতে পারতাম উনি আমাকে পছন্দ করে, কিন্তু উনি স্বেচ্ছায় সেটা কখনো আমাকে বলেনি, আর না বলার কখনো চেষ্টা করেছে। সেজন্য আমি কখনো ওনার পছন্দের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখিনি। আসিফ ভাইয়ের একতরফা পছন্দের বিষয়টাতে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। এই বিষয়ে অন্তত আমাকে জড়াবেন না প্লিজ। নাদিম মনোযোগ সহকারে রাফার কথাগুলো শুনল। একতরফা ভালোবাসার কষ্ট সে জানে। সেই ক্ষেত্রে আসিফের কষ্ট নাদিম বুঝতে পারছে, কিন্তু রাফা আসিফকে চায় না, এটাও সত্যি। যদি রাফা আসিফকে চাইতো তাহলে আজ নাদিম এখানে বসে থাকতো না। নাদিম ভেতরের কথাগুলো গিলে নিল। অতীত নিয়ে আর নয়। নাদিম রাফাকে আর আসিফ সম্পর্কে প্রশ্ন করবে না, আর না সে মায়াকে জড়িয়ে দ্বিতীয় কোনো কথা বলবে রাফাকে। আজ এই মুহূর্তে নাদিম অতীত আজ এই মুহূর্তে নাদিম অতীত ফেলে নতুন ভবিষ্যতের সূচনা করবে রাফাকে নিয়ে। রাফাকে ভালোবাসতে কতটা সময় লাগবে নাদিম জানে না, তবে রাফার প্রেমে নাদিম অবশ্যই পড়তে চাইবে। রাফার প্রতি যেহেতু নাদিমের মায়া আছে, তাহলে ভালোবাসা এমনি হয়ে যাবে। দেরিতে হলেও নাদিম একদিন ঠিকই রাফাকে ভালোবাসবে ইনশাল্লাহ। নাদিম অতীত পেছনে ফেলে নতুন জীবনের সূচনা করতে চেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি আনুষ্ঠানিক বিয়ে করতে চাইবেন নাকি ঘরোয়া বিয়ে করতে চাইবেন রাফা? কোনটাতে আপনার সম্মতি? নাদিমের হুট করে বিয়ের প্রস্তাব রাখায় লজ্জা পেল রাফা। চোখাচোখি দৃষ্টি লোকাতে তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হয়ে রাফা মিনমিন করে বলল, ঘরোয়া বিয়েতে। নাদিম ফের প্রশ্ন করে বলল, অনুষ্ঠান করবেন না? না। কেন, স্বামীর টাকা বাঁচাচ্ছেন? হয়তো। আমি মনে হয় হিসাবি বউ পাবো, তাই না রাফা? জানি না। নাদিম এগিয়ে এসে রাফার হাত চেপে দাঁড় করাতে করাতে বলল, আপনি আমার প্রথম ভালোবাসা না হলেও শেষ ভালোবাসা হবেন রাফা। যে ভালোবাসায় আমি আপনার যে ভালোবাসায় আমি আমার বলতে আপনাকে খুঁজে পাবো শেষ নিঃশ্বাস অবধি। বিশ্বাস রাখুন, আমাদের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা সুন্দর হবে রাফা। যাই হোক, এখন হচ্ছে আবার প্লট চেঞ্জ হয়েছে, তো মনোযোগ দিয়ে শুনেন। অসময়ে নিহাল খানের আগমন ঘটল খান বাড়িতে। ঘরে ঢুকে সুফিয়া খানের দেখা না পেয়ে পুনরায় বেরিয়ে গেল সুফিয়া খানের সন্ধানে তিনি। কাল নির্বাচন, অথচ আজ উনি সকল ব্যস্ততা ফেলে বাড়ির চক্কর কাটছেন বউয়ের দেখা পেতে। মূলত উনি টেনশনে আছেন বউকে নিয়ে। কখন না জানি ওনাকে শুনতে হয় ওনার বউ আবার ওনাকে ছেড়ে চলে গেছে, সেটা। সেই চিন্তায় উনি আজকাল ঘন ঘন বাড়িতে ঢুকছেন আর বেরিয়ে যাচ্ছেন। যদিও বিষয়টা তেমন কেউ লক্ষ্য করছেন না, তারপরও নিহাল খানের বাহ্যিক মনোভাব এমন যেন তিনি কারোর টেনশনে নেই। বাড়িতে তিনি নিজের কাজে আসা যাওয়া করছে, সুফিয়া খানকে খুঁজতে নয়।
অথচ এই যে এখন ওনার চঞ্চল মন আর বুড়ো চোখ বিরতিহীনভাবে সুফিয়া খানের সন্ধান করেই যাচ্ছে, সেটা কাউকে মুখ ফুটে বলতে পারছে না, আর না জিজ্ঞাসা করতে পারছে সুফিয়া খান কোথায় সেটা। পাছে যদি পরিবারের মানুষ বুঝে যায় যে নিহাল খান সুফিয়া খানের খোঁজে অসময়ে বাড়িতে চলে এসেছে সেটা, তাহলে বিষয়টা খুবই লজ্জাজনক হবে ওনার জন্য। উনি এখন আর সেই তরুণ বয়সের তাগড়া যুবক নেই যে বউয়ের জন্য উতলা হয়ে ঘুরবে, বরং উনি একজন মধ্যবয়সী পুরুষ। ছেলে বিয়ে দিয়ে বউ বাড়িতে এনেছেন, তাই ওনার এই বয়সে সে বউয়ের জন্য উতলা হওয়া সাজে না। পাছে মানুষ বলবে পাছে মানুষ বলবে বুড়ো বয়সে মন্ত্রীমশাই বউ পাগল হয়ে গেছে, সুন্দরী বউকে এত বছর পর পেয়ে। তবে ওনার মান সম্মান কিছু তখন ওনার মান সম্মান কিছু থাকবে না। তাছাড়া উনিও মানুষকে বোঝাতে পারবে না যে পুরুষ মানুষ সবসময় সরি তাছাড়া উনিও মানুষকে বোঝাতে পারবে না যে পুরুষ মানুষের সব বয়সী বউ প্রয়োজন হয়। দ্বিধায় পড়ে নিহাল খান নিজের ভেতরকার তীব্র ছটফটানি চেপে গেল। মুখটা গুরুগম্ভীর করে আশেপাশে অবিচল দৃষ্টি বুলালো বউকে খুঁজতে। ওনার ভাবখানা এমন যে উনি কারোর সন্ধানে নেই। হলো তাই বাড়ির কেউ ওনার মনোভাব ধরতে পারল না, তাতে তিনি বেশ সন্তুষ্ট হলেন। একা একা হেঁটে পুরো খানবাড়ির ভেতর তল্লাশি করে যখন সুফিয়া খানের সন্ধান পেল না, তখন হঠাৎ করে ওনার মন কামড়ে উঠল ভয়ে। এত কাঠখড় পুড়িয়ে বউকে খানবাড়িতে ফিরালো, আর এখন কিনা আবারও চলে গেল ওনার বউ। অস্থির উত্তেজিত নিহাল খান বড় বড় পা ফেলে বাইরে বের হতেই দেখা মিলল সুফিয়া খানের গাড়ির। খানবাড়ির গেট ধরে সাদা গাড়িটি ভেতরে প্রবেশ করে পার্কিং এরিয়াতে এসে থামলো। একজন দেহরক্ষী দ্রুত গাড়ির পেছনের দরজা টেনে ধরতেই গাড়ির পেছনের সিট হতে নেমে দাঁড়ালো সবুজ শাড়ি পরিহিত সুফিয়া খান। চোখে মোটা ফ্রেমের রোদ চশমা পরে বাড়ির দিকে হেঁটে আসছেন গম্ভীর সুফিয়া খান। সুফিয়া খানের হাইট আর ওয়েট চোখে পড়ার মতন সুন্দরী দেখালো। নিহাল খান একদৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়া খানের পদচারণের দিকে। মনস্তাত্ত্বিক সুফিয়া খান নিহাল খানকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মুহূর্তেই নিহাল খান ডাকলো, সুফিয়া। সুফিয়া খানের পা থামে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখা মিলল নিহাল খানের। যদিও সুফিয়া খান নিহাল খানের সঙ্গে তেমন একটা কথা বলেন না, তবে কাল পুলিশ কেসটা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে দুজনের, সেই সুবাদে তিনি অল্প স্বল্প কথা বলেন নিহাল খানের সঙ্গে। যদিও কাল সুফিয়া খান ঢাকাতে ফিরতে পারেননি, আজও যাবেন না হৃদের কথায়। কাল নির্বাচনের ফলাফল জেনে ওনাকে রাতের ফ্লাইটে ঢাকা ফিরে যেতে বলেছেন হৃদ। বরাবরই সুফিয়া খান হৃদের কথা শোনেন। ছেলে হিসেবে হৃদ কখনোই সুফিয়া খানের অমর্যাদা করেননি। সেই সুবাদে সুফিয়া খানও হৃদকে নিয়ে বেশ গর্বিত। সুফিয়া খান নিহাল খানের ডাকে এগিয়ে এসে নিহাল খানের মুখোমুখি দাঁড়াতে দাঁড়াতে কপাল কুঁচকে বললেন, তোমার না গায়ে জ্বর ছিল, কমেছে? কথাগুলো বলতে বলতেই সুফিয়া খান নিহাল খানের কপালে নিজের হাতের উল্টো পিঠ ছুঁয়ে তাপমাত্রা চেক করলো। কাল হঠাৎ জ্বর ওঠায় থানা থেকে নিহাল খানকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সুফিয়া খান। রাতে জ্বরের তাপমাত্রা বাড়তেই নিহাল খানকে বাড়িতে পাঠিয়ে দেয় হৃদ। বাড়তে না কমতে ভাই, বাড়লে আবার বাড়িতে কেন পাঠাবে হসপিটাল থেকে? যাই হোক, হবে কিছু একটা। সকালে যদিও সুফিয়া খান নিহাল খানের খোঁজ নিয়েছিল, কিন্তু তখন নিহাল খান ঘুমিয়েছিল বলে সুফিয়া খান প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যেতে হয়। আর এখন সময় ৩টে নাগাদ। এর মাঝে নিহাল খানের খোঁজ সুফিয়া খানের কাছে ছিল না বিধায় তিনি বর্তমানে দাঁড়িয়ে নিহাল খানের উক্ত কথাগুলি জিজ্ঞাসা করলেন। কিন্তু তখনও বেখেয়ালি নিহাল খান ঘোর লাগা দৃষ্টিতে সুফিয়া খানের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি অনেক সুন্দর সুফিয়া। নিহাল খানের কথায় সুফিয়া খানের মনোভাব পরিবর্তন হলো না, বরং আগের নাই কপাল কুঁচকে চোখের রোদ চশমাটা খুলে হাতে নিতে নিতে বলল, সেটা তোমার বুড়ো বয়সে এসে চোখে পড়েছে? সুফিয়া খানের খোঁচা মারার কথায় ততমত খেয়ে গেল নিহাল খান। মুখটা ছোট করে থমথমে গলায় বলল, আমি বুড়ো হয়ে গেছি সুফিয়া? সুফিয়া খান এক কদম বাড়িয়ে নিহাল খানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো।
নিহাল খানের দৃষ্টিতে দৃষ্টি রেখে কটাক্ষ করে বলল, কোনো সন্দেহ আছে তোমার? তুমি আমাকে ভালোবাসো না সুফিয়া? না, আমি বুড়ো হয়ে গেছি তাই? হ্যাঁ, আমি তোমাকে আজও ভালোবাসি সুফিয়া, সেই আগের মতো। সুফিয়া খান নেহাল খানের কথায় মনোযোগী না হয়ে বলল, সেটা তোমার সমস্যা, আমার না। সুফিয়া খানের কথায় নেহাল খান বেশ আকুতির স্বরে বলল, চলো না সুফিয়া, সব কিছু ভুলে আবার একত্র হই। অনেক তো হলো মান অভিমান। আমি শেষ বয়সে তোমাকেই পাশে চাই। থেকে যাও না আমার কাছে। এবার আর অযত্ন করবো না তোমার, খুব যত্নে রাখবো তোমাকে। আমাকে আর একটিবার ক্ষমা করে দিয়ে থেকে যাও না আমার কাছে সুফিয়া। নিহাল খানের আকুতির স্বরে মন নরম হলো না সুফিয়া খানের, বরং নিহাল খানের চোখে চোখ রেখে বলল, তোমার সাথে আমার 15 বছরের হিসাব নিকাশ বাকি। তুমি জানো আমি হিসাবে কতটা পাকাপোক্ত। আপাতত তোমাকে ক্ষমা করতে পারছি না। তোমার জন্য আমার জীবনের 15টা বছর নষ্ট হয়েছে। আমার জীবনের 15টা বছর ফিরিয়ে দিতে পারলে অবশ্যই তোমাকে গ্রহণ করব আমি। আর নয়তো জীবনের বাকি দিনগুলো নিঃসঙ্গে কাটাবে তুমি। সুফিয়া খানের কথায় বেশ অনুতপ্ত হলো নিহাল খান। তারপরও হাল ছাড়লেন না তিনি, বরং জিদি গলায় বলল, তোমাকে যখন খানবাড়িতে ফেরাতে পেরেছি তখন পিছু ছাড়ব না সুফিয়া। নিঃসঙ্গ রাত আমার নিঃসঙ্গ রাতে আমার একা ঘুমাতে ইচ্ছে করে না। তুমিই না, তুমি দেখে নিও সুফিয়া, তুমি যেখানে যাবে আমিও তোমার পিছু পিছু ছুটব। তুমি আমাকে কতদিন ফিরাবে সেটা আমিও দেখে নিব। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি। হুম হুম, আল্লাহ হাফিজ।